অধ্যায় ভ্যালুয়েশন অফ গুডউইল থেকে 4 নম্বর ক্লাস। এই অঙ্কের মধ্যে অনেক কিছু বোঝার আছে, ধৈর্য ধরে ক্লাসটা দেখো। টোটাল অ্যাসেটস 75 লক্ষ টাকা, হুইচ ইনক্লুড গুডউইল টাকা 5,75,000, ডিসকাউন্ট অন শেয়ার 3 লক্ষ, ইনভেস্টমেন্ট আছে 15,75,000, ক্যাশ ব্যাংক 2 লক্ষ, ক্যাশ ইন হ্যান্ড 1 লক্ষ। বলা হয়েছে মোট সম্পদের পরিমাণ 75 লক্ষ টাকা, যেখানে অন্তর্ভুক্ত আছে গুডউইল 5,75,000, ডিসকাউন্ট অন শেয়ার 3 লক্ষ। যেহেতু এটা সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত আছে, তার মানে এটাও সম্পদ। ইনভেস্টমেন্ট আছে 15,75,000, ক্যাশের ব্যাংক আছে 2 লক্ষ, ক্যাশ ইন হ্যান্ড 1 লক্ষ। কোথায় আছে? এই 75 লক্ষ টাকা টোটাল সম্পদের মধ্যে আছে। মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 2 টাকা 18 লক্ষ, হুইচ টাকা 3 লক্ষ রিপ্রেজেন্ট আইডিয়াল ফান্ড। যে বর্তমানে এই যে ইনভেস্টমেন্ট আছে এটার বাজার মূল্য 18 লক্ষ টাকা। তবে এই 18 লক্ষ টাকার মধ্যে 3 লক্ষ টাকা নন ট্রেডিং, অলস, নিষ্ক্রিয়, যেটা এই কোম্পানির শর্ট টার্ম লোন অ্যামাউন্টের টাকা 11,25,000। এই কোম্পানির শর্ট টার্ম লোন স্বল্পমেয়াদী দায়, যেটার আরেকটা নাম হচ্ছে চলতি দায়, তাই তো। প্লাস তোমরা একেবারে ফুল স্ক্রিন করো। লং টার্ম লোন আছে অ্যামাউন্টের টাকা 5,75,000, দীর্ঘমেয়াদী দায় 5,75,000, মর্টগেজ 9,75,000। মর্টগেজ মানে বন্ধকি ঋণ যেটা। তো এই দীর্ঘমেয়াদী দায় আর বন্ধকি ঋণ দুইটাই কিন্তু দীর্ঘমেয়াদী দায়ের মধ্যেই পড়ে, লং টার্ম লোন আর মর্টগেজ। দি ব্যালেন্স অফ রিজার্ভ ফান্ড অ্যামাউন্টেড 2 টাকা 3 লক্ষ। রিজার্ভ ফান্ড মানে জেনারেল রিজার্ভ যেটা, এটা 3 লক্ষ। দি নেট প্রফিট অফ দি কোম্পানি ডিউরিং দি লাস্ট 3 ইয়ার্স ওয়ার 2020 টাকা 8 লক্ষ। মানে বিগত 3 বছরের কোম্পানির প্রফিট দেওয়া হয়েছে। 2020 সালে 8 লক্ষ, 21 সালে 9 লক্ষ, 22 সালে 13 লক্ষ। দি নর্মাল প্রফিট এক্সপেকটেশন অফ সিমিলার কোম্পানিজ অ্যাপ্রক্সিমেটলি 15%। সমজাতীয় কোম্পানির আয়ের হার এখানে হচ্ছে 15%। ফাইন্ড আউট দি ভ্যালু অফ গুডউইল অফ দি কোম্পানি, মেক রিজনেবল অ্যাজাম্পশন হোয়ার নেসেসারি। কোম্পানি গুডউইল বাইর করো, প্রয়োজনীয় ওয়ার্কিং করো, কিন্তু কোন পদ্ধতিতে করব সেটা বলা হয় নাই। কোনো পদ্ধতিতে না বললে আমরা সুপার প্রফিটে এটার সমাধানটা করব। আচ্ছা, এখন এই ম্যাথের মধ্যে অনেক কিছু বোঝার আছে, কিছু বিষয় এমন থাকে মনে রাখার মতো। আমার ক্লাস থেকে তোমরা হাতে কলমে প্র্যাকটিস করবে, তোমাদেরও মনে থাকবে। পরীক্ষায় এই নিয়মের ম্যাথ আসলে সমাধান তোমরা পারবে ইনশাআল্লাহ। সুপার প্রফিটে গুডউইল নির্ণয় করার জন্য 6টা ওয়ার্কিং করতে হয় আমরা জানি। নাম্বার 1 ক্যাপিটাল এমপ্লয়েড, তারপর নাম্বার 2 এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। এক এক করে সবগুলো ওয়ার্কিং আমরা করব, কিন্তু ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করার জন্য সকল সম্পদের বর্তমান মূল্য এটা থেকে কারেন্ট লাইবিলিটি বিয়োগ করতে হয়। তবে গুডউইল এটা অ্যাড কোর্স দিয়ে থাকলে আসবে, না হলে আসবে না। ট্রেডিং ইনভেস্টমেন্ট হলে আসবে, নন ট্রেডিং ইনভেস্টমেন্ট হলে আসবে না। এখন এই সম্পদের হিসাব আর দায়ের হিসাবটা আমি কিভাবে করতে পারি লক্ষ্য করো। এই জায়গায় যে অ্যাসেটস এটার পরিমাণ দেওয়া আছে 75 লক্ষ টাকা, যেটার মধ্যে এখানে আছে গুডউইল টাকা 5,75,000, কিন্তু অ্যাড কোর্স দেওয়া নাই, গুডউইল তো আসে না। এখন এই 75 লক্ষ টাকা আমি তো পুরোটা আনতে পারি না, কারণ এখানে গুডউইল অন্তর্ভুক্ত আছে। আচ্ছা, ডিসকাউন্ট অন শেয়ার এটা আমার বর্তমান ব্যবসায়ের গুডউইল নির্ণয় করার ক্ষেত্রে কোনো কাজে আসবে না, এটাও আসবে না। ইনভেস্টমেন্ট 15,75,000 টাকা এই জায়গায় অন্তর্ভুক্ত আছে। আবার ইনভেস্টমেন্ট নিয়ে তথ্য আছে যে এটার বর্তমান বাজার মূল্য 18 লক্ষ। 18 লক্ষর মধ্যে 3 লক্ষ হচ্ছে নন ট্রেডিং। 18 লক্ষের মধ্য থেকে 3 লক্ষ নন ট্রেডিং। ওকে, তো এটাও তো সঠিক হিসাব করতে হবে। পরে ক্যাশ এট ব্যাংক আছে, এখানে ক্যাশ ইন হ্যান্ড আছে, এই সম্পদসমূহ অন্তর্ভুক্ত আছে। এই 75 লক্ষ টাকা থেকে এই সম্পদ যদি আমি বাদ দিয়ে দিই, এটা নাম দিয়ে দিলাম আমি আদার অ্যাসেটস। টোটালি সম্পদগুলো বাদ দিয়ে দিব। বাদ দিলে অবশিষ্ট যা থাকবে এটাকে আমি ধরে নিতে পারি ফিক্সড অ্যাসেটস নামে, স্থায়ী সম্পদ নামে। তো আমি এখন যে কাজটা করব, এই টোটাল অ্যাসেটস
75,00,000 টাকা থেকে গুডউইল, ডিসকাউন্ট অন শেয়ার, ইনভেস্টমেন্ট 15,75,000 ক্যাশের ব্যাংক, ক্যাশ ইন হ্যান্ড সবগুলো বিক করে দিব। বিক করে যে সম্পদ থাকবে এটা হবে ফিক্সড অ্যাসেটস। লক্ষ্য করো, টোটাল অ্যাসেটস ক্যাপিটাল এমপ্লয় নির্ণয় করার জন্য টোটাল অ্যাসেটস 5,75,00,000 টাকা। এখন আদার অ্যাসেটসে অঙ্কের মধ্যে গুডউইল আছে 5,75,000, ডিসকাউন্ট অন শেয়ার আছে 3,00,000, ইনভেস্টমেন্ট আছে 15,75,000, ক্যাশ ইন হ্যান্ড আছে 1,00,000, ক্যাশের ব্যাংক আছে 2,00,000। টোটাল এই সম্পদ যোগ করে নিলে 27,50,000 হচ্ছে। উপরের 75,00,000 থেকেই 27,50,000 বিক করলে এখানে যে সম্পদটা থাকবে এটা হচ্ছে ফিক্সড অ্যাসেটস, আমরা নাম দিতে পারি 47,50,000 টাকা থাকবে। এখন বিষয়টা ভালো করে বুঝো, টোটাল সম্পদ ছিল 75,00,000, এই 75,00,000-এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল এই সম্পদগুলো। এখন এই সম্পদ আমি বিক করে দিলাম, অতিরিক্ত যে সম্পদ আছে এটাকে ফিক্সড অ্যাসেট ধরে নিলাম, যেটা ক্যাপিটাল এমপ্লয়েড হিসাবে অন্তর্ভুক্ত হবে। কিন্তু যে সম্পদগুলো আমি বাদ দিলাম, গুডউইল এড কোর্স দিয়ে দেওয়া নেই, এটা আসবে না, ওকে এটা আনবো না, ডিসকাউন্ট অন শেয়ার এটাও আনবো না। কিন্তু ইনভেস্টমেন্ট বর্তমান বাজার মূল্য 18,00,000, আবার এখানে 3,00,000 আছে নন ট্রেডিং, তো 3,00,000 বিক করে নন ট্রেডিং যেটা এটা বিক করে ট্রেডিং যে 15,00,000 থাকে সেটা তো আনতেই হবে। ক্যাশ ইন হ্যান্ড যেটা এটা তো হিসাবে অন্তর্ভুক্ত করতেই হবে। ক্যাশের ব্যাংক যেটা এটাও তো আনতে হবে, তাই না? এই জন্য পুনরায় আমি এটা যোগ করে দিব যে গুডউইল, ডিসকাউন্ট অন শেয়ার এটা আসবে না, আনবো না। ক্যাশের ব্যাংক যেটা এটা টাকার পরিমাণ কত আছে, 2,00,000 আছে। আগে তুমি চাইলে ক্যাশ ইন হ্যান্ড আনতে পারো, এটা টাকার পরিমাণ আছে 2,00,000, ক্যাশ ইন হ্যান্ড আছে এটা টাকার পরিমাণ 1,00,000, তো এটা তো হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে, তাই তো? এই টাকাগুলো সরাসরি আমরা এই করে নিয়ে যাব, এখানে বসাবো। ইনভেস্টমেন্ট বর্তমান বাজার মূল্য 18,00,000, নন ট্রেডিং 3,00,000, ওকে এটা বাদ দিয়ে দাও, তাহলে 15,00,000 তো ট্রেডিং, ব্যবসায়িক, এটা তো আনতে হবে। এখন যদি আমি টোটাল সম্পদটা যোগ করি, অর্থাৎ এই 47,50,000 আর এগুলা যোগ করলে এটাই হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল অ্যাসেটস, যেটা ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে আসে। বুঝতে পারছো? এটা হচ্ছে 65,50,000। চলতি দায় কি আছে? একটাই মাত্র দায় আছে, যেটা শর্ট টার্ম লোন বলে আছে 11,25,000, আর কোনো চলতি দায় নাই। তো একটা আছে, আমি একটাই বিক করে দিব, শর্ট টার্ম লোন। শর্ট টার্ম লোনের পরিমাণ হচ্ছে 11,25,000। বিক করলে আমরা এখানে পেয়ে যাব ক্যাপিটাল এমপ্লয়েড 54,25,000 টাকা। এক নম্বর ওয়ার্কিং শেষ। 2 নম্বর এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করার জন্য ক্যাপিটাল এমপ্লয়েড উপর থেকে আগে আমরা লিখে নিব, কারেন্ট ইয়ার প্রফিটটা আনতে হবে। নন ট্রেডিং ইনভেস্টমেন্ট বর্তমান অঙ্কের মধ্যে আছে, এটা বিক করতে হবে। তারপর যদিও ডিবেঞ্চার মানে ঋণপত্র, এটা বর্তমান অঙ্কের মধ্যে নাই, কিন্তু দীর্ঘমেয়াদী দায় আছে, ডিবেঞ্চার এটা দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে পড়ে। যত প্রকার দীর্ঘমেয়াদী দায় থাকবে সেটার ইন্টারেস্ট এখানে যোগ করতে হবে, এটাই নিয়ম। বর্তমান অঙ্কের মধ্যে আমরা দেখেছি লং টার্ম লোন আছে, তারপর এই মর্টগেজ আছে দেখেছি আমরা, এটা আনতে হবে। আবার এই দীর্ঘমেয়াদী দায় যেগুলো, এগুলোর ইন্টারেস্ট এখানে যোগ করতে হবে। বর্তমান অঙ্কের মধ্যে ডেপ্রিসিয়েশন, ব্যাড ডেট এক্সপেন্স এগুলো নাই, এগুলো আনার প্রয়োজন নাই। তো ট্যাক্স রেট বিক করে টাকাকে 2 দ্বারা ভাগ করে এখানে নিয়ে আমরা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড পেয়ে যাই। তো এগুলো কোথায় কী আছে একটু দেখি। তো
কারেন্ট ইয়ার প্রফিটটা কত? কারেন্ট ইয়ার প্রফিট 2022 সাল শেষের যে সাল 13 লক্ষ টাকা, এটা হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট। এখন ইনভেস্টমেন্ট কিভাবে আমি নিতে পারি, নন ট্রেডিং ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট এটা কিভাবে হবে, কোন অনুপাতে এটা আমি নিব? যে এই যে ইনভেস্টমেন্ট উনি করেছেন ব্যালেন্স শিট অনুযায়ী 15,75,000 টাকা, বর্তমান বাজার মূল্য এটা দাঁড়ায় 18 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট। আমাকে এখানে আনতে হবে নন ট্রেডিং ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট। ওই 18 লক্ষ টাকার মধ্যে 3 লক্ষ টাকা হলো নন ট্রেডিং, তাহলে আমি সরাসরি 3 লক্ষ টাকার সরাসরি এখানে তো ইন্টারেস্টের হার দেওয়া নাই, তখন 10% তো ধরে নিতে হয়, আমরা জানি, আগের ক্লাসে আমরা জেনেছি। এখন আমি যদি 3 লক্ষ 10% দিয়ে দেই তাহলে কি নন ট্রেডিং ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট চলে আসবে? না, এটা নিতে হবে তোমাকে ব্যালেন্স শিটের অনুপাত অনুযায়ী। যে 18 লক্ষ টাকার মধ্যে 15,75,000, এটা এই অর্থাৎ 18 লক্ষ টাকার মধ্যে 3 লক্ষ যদি হয় নন ট্রেডিং, তো 15,75,000-এর মধ্যে নন ট্রেডিং কত, সেইটার কাজটা কিভাবে হয় এই অংশটা আগে আমি তোমাকে দেখাই। উপর থেকে ক্যাপিটাল এমপ্লয়েডটা আগে এখানে বসিয়ে দিচ্ছি। ক্যাপিটাল এমপ্লয়েডের পরিমাণ 54,25,000, 54,25,000। ওকে, হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিটের মধ্যে কারেন্ট ইয়ার প্রফিট 2022 সালে 13 লক্ষ টাকা ছিল। এবার ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 18 লক্ষ টাকার মধ্যে 3 লক্ষ টাকা হচ্ছে, 18 লক্ষ টাকার মধ্যে 3 লক্ষ টাকা নন ট্রেডিং। ওকে, তো আমি এখানে একটা কাজ করতে পারি, 3 লক্ষকে 18 লক্ষ টাকা দ্বারা ভাগ করতে পারি, গুণ, তাহলে 15,75,000 যেটা অঙ্কের মধ্যে দেওয়া আছে ব্যালেন্স শিটে, এইটার মধ্যে নন ট্রেডিং কত হবে উত্তর চলে আসবে। 18 লক্ষের মধ্যে 3 লক্ষ যদি নন ট্রেডিং হয় তাহলে 15,75,000 দ্বারা গুণ করো, মানে বিষয়টা হচ্ছে 3 লক্ষকে 18 লক্ষ দ্বারা ভাগ করে 1 টাকার মধ্যে নন ট্রেডিং কত সেটা চলে আসে। তো 15,75,000 দ্বারা গুণ করলে 15,75,000 টাকার মধ্যে নন ট্রেডিং কত সেটা চলে আসে। তো টাকার পরিমাণটা আসবে এখানে 2,26,500। এটার ইন্টারেস্ট এখন 10%, কত হবে? 26,250। পরে বর্তমান অঙ্কের মধ্যে লং টার্ম লোন একটা আছে 5,75,000, আর মর্টগেজ আছে 9,75,000। এই দুইটা দীর্ঘমেয়াদী দায়, কিন্তু এটার হার তো দেওয়া নাই, দেওয়া না থাকলে দীর্ঘমেয়াদী দায়ের ধরে নিতে হয় 8%, এটা যাতে তোমাদের মনে থাকে 8%, এটা হবে দীর্ঘমেয়াদী দায়ের হার। তাহলে 5,75,000 হচ্ছে লং টার্ম লোন, আর মর্টগেজ লোন হচ্ছে 9,75,000। অঙ্কটার মধ্যে ট্যাক্সের পরিমাণ কি আছে? ট্যাক্সের হারও দেওয়া নাই, ধরে নিব 40%। অঙ্কটার মধ্যে এই যে 15%, এটা হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন। তো এখন আমরা মোটামুটি সহজে চলে আসছি। লং টার্ম লোন এটা ছিল 5,75,000, 8%, কিন্তু এটা ধরে নিতে হয়, টাকা হবে কত? সে 40,000 হবে। মর্টগেজ টাকার পরিমাণ আছে 9,75,000, 9,75,000-এর 8% এটা হবে 78,000 টাকা। এখন যদি আমরা এই প্লাসের 13 লক্ষ সে 40,000 78,000 যোগ করো, যোগ করে মাইনাসে 26,250 বিয়োগ করো, তো বিয়োগ করলে এখানে হবে 12,02,250। এটার ট্যাক্সের 40% তুমি যদি এই জায়গায় বাইর করো তাহলে আসবে 4,80,900। উপরের টাকা থেকে এটা বিয়োগ করলে হবে 7,21,350। এটাকে ভাগ করতে হবে 2 দ্বারা, 2 দ্বারা ভাগ করে টাকাটা এখানে নিয়ে আসতে হবে 3,60,675। সরাসরি উপরের ক্যাপিটাল এমপ্লয়েড 54,25,000 থেকে এটা বিয়োগ করো, এটা বিয়োগ করলে তুমি এখানে পেয়ে যাবে 50,64,000, 50,64,000
64,325। এটাই হচ্ছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। আশা করছি এটা বুঝতে পেরেছ। এবার 3 নম্বরে আমাদের নির্ণয় করতে হবে এভারেজ মেনটেনেবল প্রফিট। বছরের আয় যোগ করে বছর সংখ্যা দ্বারা ভাগ, আর আগে যে ওয়ার্কিংগুলো করা হয়েছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডে ওই ওয়ার্কিংগুলাই শুধু করে নিতে হবে। ট্যাক্সের টাকা বাদ দিলে এভারেজ মেনটেনেবল প্রফিট চলে আসে। তো আয়গুলো কোথায় আছে আমরা একবার অঙ্কটার মধ্যে দেখে নিই। 8 লক্ষ, 9 লক্ষ, 13 লক্ষ, 2020 3 বছরের আয় আছে, তাই তো। ওয়ার্কিংগুলো ঠিক আগের মতো। আবারও বলছি, এখানে যে ওয়ার্কিংয়ের যে এই টাকাগুলো লেখা হয়েছে না, এই তিনটা আমরা একই রকমভাবে লিখে দিব, নতুন করে আর লিখতে চাই না এখানে। তিনটা বছরের আয় আছে 13 লক্ষ। 13 লক্ষ প্লাস 9 লক্ষ প্লাস 8 লক্ষ। 2022, 21, 20 3 দ্বারা ভাগ করো, উপরের আয়সমূহকে যোগ করে 3 দ্বারা ভাগ করে এখানে হবে 10 লক্ষ টাকা। সমন্বয়ে গিয়ে ইন্টারেস্ট ও ইনভেস্টমেন্ট নন ট্রেডিং যেটা, এটা 26,250 পেয়েছিলাম, ডিজিট লিখে দিলাম, আগে তো বাইর করছে। এটা পেয়েছিলাম 46,000। এই যে এগুলা যে পাইছে এই টাকাটা। মর্টগেজের পেয়েছিলাম 78,000, যোগ করে 97,750। উপরের টাকা এটার সাথে এটা যোগ করতে হয়, যোগ করে হবে 10,97,750। এটার উপরে ট্যাক্স রেট 40%, 4,39,100। বিগ করলে আমরা এভারেজ মেনটেনেবল প্রফিট এখানে পেয়ে যাই 6,58,650। এই সময়ে এসে আশা করছি পরবর্তী নিয়ম আর দেখাতে হবে না, তারপরও দেখাচ্ছি নর্মাল প্রফিটের সূত্র। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা গুণ, সুপার প্রফিট এভারেজ মেনটেনেবল প্রফিট থেকে নর্মাল প্রফিট বিয়োগ, গুডউইল সুপার প্রফিটকে নাম্বার অফ ইয়ার পারচেজ দ্বারা গুণ করতে হবে। তো লক্ষ্য করো, এই জায়গায় নর্মাল রেট অফ রিটার্ন তো 15% আছে, আর কোনো কিছুর প্রয়োজন নাই। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড 50,64,325 আমরা এখানে পেয়েছি, আর এভারেজ মেনটেনেবল প্রফিট 6,58,650। তো নর্মাল প্রফিট হবে, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড পেয়েছি 50,64,325 গুণ 15%, উত্তরে আসবে 7,59,000, 59,649 টাকা। সুপার প্রফিট এভারেজ মেনটেনেবল প্রফিট 6,58,650 থেকে নর্মাল প্রফিট 7,59,649 হচ্ছে। দেখো এটা প্লাসের থেকে মাইনাসের মানটা বেশি, তখন নেগেটিভ মান এখানে চলে আসে 1,09,99। সুপার প্রফিট মানে হচ্ছে অতি মুনাফা, অতিরিক্ত মুনাফা। অঙ্কটার মধ্যে অতিরিক্ত কোনো মুনাফাই আসলো না, তাহলে তো এটার গুডউইল আর হবে না, তাহলে সুপার প্রফিট ইজ নেগেটিভ, সো গুডউইল ইজ নীল, গুডউইল শূন্য। এটার যেহেতু অতি মুনাফা নেই, তাহলে এটার গুডউইল হচ্ছে শূন্য। এই হচ্ছে ম্যাথের সমাধান। আশা করছি সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন, প্রয়োজনে আবার ক্লাসটা দেখে নেন।